দাদা বলছি ভূতের বাড়ি যাবেন নাকি? দেখুন, আমি জানি জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনি একবার না একবার ভেবেছেন যে আহা, একটা ভূতের বাড়িতে রাত কাটাতে পারলে কি ভালোই না হতো। কারণ আপনি জানেন ভূতের বাড়িতে কেবল গা ছমছমই করবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে হয়তো, মাঝে মাঝে একটা দুটো আওয়াজে একটু চমকে উঠবেন, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হবে এ আপনি একেবারেই মনে করেন না। চলুন না একবার পরীক্ষা করে দেখা যাক। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি নিয়ে চলে আসুন, আমরা খুঁজে বের করি ভূত বলে সত্যি কিছু হয় কিনা। শুনতে থাকুন ঐশিক মজুমদারের গল্প ভয় যখন সত্যি হয়। মনে হচ্ছিল এসব যেন আমার বহু দিনের পরিচিত, যেন স্বপ্নের। ধীরে ধীরে শহরটা দৃশ্যমান ছিল চোখের সামনে। শহরের প্রাচীন ভগ্নপ্রায় বাড়ির চাল, থাম, গম্বুজ, চিমনির নির্জন মাঠের মাঝখানে দোতলা ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে অস্ফুটে শব্দোক্তি করল বিকাশ। আলফা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সাপ্তাহিক এই শহরের রাস্তাঘাট এর সঞ্চালক ভয়ঙ্কর চড়াই সরু আর ভীষণ। আজ রাতে আকাশে চাঁদ নেই, বাড়িগুলো এমন অন্ধকারের মধ্যে রয়েছে যেন গাঢ়তর অন্ধকারে খেলতে স্তূপের মতো পরিত্যক্ত বাড়িটা দাঁড়িয়ে আছে, পুরো স্বয়ং শয়তানের পাতা ভাঙা। ফলে আরো বেশি গোলমাল সৃষ্টি হয়েছে। এই পরিবেশে এই বাড়ির সামনে এলে বাড়িগুলো অতি বড় সাহসীর হৃদস্পন্দন নিচু হেলানো দ্রুত লয় ছুটেছে বাধ্য। খুপড়ি জানলা, শীতের দাপটে আজ সকালে সে এখানে সাদা আস্তরণ। তখন এ বাড়িটাকে মোটেই এরকম ভীতিপ্রদ মনে হচ্ছিল না। এমনিতেই এটা গ্রেটার নয়ডার একটা সন্ধ্যে নামতে জানলাগুলোতে আলো জ্বলে উঠলো বটে, উপর ভুতুড়ে দুর্নাম থাকায় সেই আলো এবারে ত্রিসীমানায় কেউ আসে। আলো তেজের চেয়ে বর্তমান কেয়ারটেকারও পারতপক্ষে মুখ হয় না। পচাটে বিকাশের উদ্দেশ্য জানার পর কিছু খঞ্চন মূল্যের বিনিময়ে 24 ঘন্টার জন্য দরজার চাবিটি দিতে অবশ্য সে আপত্তি করে। সেই চাবি হাতে পেয়ে বেলাবেলি বাড়ির ভেতর রেকি করে গেছে। মাথায় রাজকীয় ভঙ্গিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি সাধারণ গঠনশৈলী। এই অঞ্চলের ফার্ম হাউসে যেমনটা হয়, স্পর্শ করাই একটা বড় হল ঘর। এতটাই গাম্ভীর্য তার সারা শরীরে। তাকে ঘিরে আছে আরো গোটা তিনেক একটা কবরস্থানের পাশ যাদের দরজা খুলেছে ওই হল ঘরের তাদের এখানকার সমাধি একপ্রান্তে দোতলায় ওঠা সিঁড়ি, চারদিকের পরিকল্পনাও এক বিশাল মৃতদেহের পচা সংযোগ বেরিয়ে আছে। এটাও এক ধরনের কোনো ঘরে কোনো মাথায় জড়িয়ে ধরে নিয়েছে যে বছর আগের এই বাড়ি পরিচিত শহরের এই 10 বছরের সমস্ত আসবাব স্ত্রী নয় হাঁটতে লাগতাম। আমার দুজন তো আশপাশের বাড়ি বেকারের চোখ সাজে পর্দা 1692 তা যাক, বিকাশের মাথায় জায়গায় দিয়ে দেখার পর প্রয়োজনীয় কয়েকটা কাজ সে এখান থেকে রাস্তায় আমার গান পেতেছিলাম। সেই সময় মানুষের আমির করে বেরিয়ে আসছে। হোটেলে ফিরে মধ্যাহ্নভোজের পর গানের সাথে বসে আরেকবার বাড়িটা ভাবলাম পিউরিটান লোকজনের ক্রিসমাস পালন করার কোনো বাড়ি লোক ঘুরে বলে যতই বিখ্যাত আমার ধারণা ইতিহাস আর বড় গানতে আমি নিজেকে বিকাশ গর্গ আগুনের ধারে প্রার্থনা সেটা বেশ বাড়ির ক্ষেত্রে তার মতাই উৎসবের আওয়াজে চেষ্টা করে এখানে আরেকটা শিহরণ জাগানো এই ব্যাপারটা নিয়েও আমার মাথায় অসংখ্য মাথা ছড়ানো পথের ধারে মাঝে মাঝে কেবল রাত 10টার সময় সেই বা একটা জানলার বাড়িদের মতো তাদের সকালের সেই সাদামাটা ফার্ম হাউসের সাথে আশপাশের রাতের বাড়ির পাশে আমার কাছে শহরের একটা ম্যাপ আছে, যেখানে বিকাশের সঙ্গে টিম বলতে অবশ্যই একটি ধরে ক্যামেরাম্যান এতগুলো মানুষ নাম দূর থেকে দেখে পেছনে দাঁড়িয়ে সেই মারাঠি এখন তার ক্যামেরার শেষ মুহূর্তে আমি আমার দু হাত আটকা সে তার জ্বলন্ত পেন্সিল টর্চ দাঁতের ফাঁকে ধরে তখন মনের মধ্যে দলের তৃতীয় ও শেষ সদস্য শেষ গ্রিন লেনের সামনে বাড়িতে সে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এত মানুষ বিস্তীর্ণ মাঠের পাশে যেন পচে আসা সেখান থেকে আমরা 150 মিটার দূরে মিটার সঙ্গে সংঘর্ষ হচ্ছিল। শব্দ নেই, সবকিছু সেগুলো আজ থেকে 6 মাস আগে এই শোয়ের প্রস্তাব নিয়ে বাড়ির আলফা চ্যানেলে চিঠি পরিকল্পনার অভিনবত্ব সেই চ্যানেল
তার থেকে ধারণা ছিল অধিক সন্ন্যাসী একসাথে অনেক এই কথা দর্শক একবার সমস্ত নিচে আজ তার স্বাদের আলফা চ্যানেলের জনপ্রিয় চ্যানেল সম্প্রতি তার সাথে আগামী 1 বছরের প্রকাশ পালন করেছে। হেমন্তের দিকে কেমন আছো? হেমন্তের কাজ শেষ হয়েছে। এর টর্চটা থেকে নামিয়ে সে সন্ধ্যেটা একটু বেশি সেই আর বাইরে পছন্দের ভুল হয় অন্ধকারের মধ্যেই বিকাশ এইসব ছাড়িয়ে পাহাড়ের আরো মানুষ ভুল কি আর এক নম্বর হওয়া যায় বলে যে সুর না বলে এখান থেকে চণ্ডীগড় অঞ্চলে ভুতুড়ে বাড়ির দরজা আমি কোনো পায়ে তাদের মধ্যে সঠিক বাড়ি হঠাৎ সে দরজার ওদিকে টর্চের আলোতে দ্রুত হাতে তালা খুলে এসে বলল কোনো গলির ভেতর থেকে আমার জন্ম টর্চ নেব বিকাশের হাতে ধরা ও সব জায়গায় তাই হয়ে এসেছে। অপেক্ষা করতে আপনি চিঠি পাঠিয়ে আমাকে তারপর হাত শিহরিত হয়ে কিছু বৃদ্ধ চিঠির ভাষার কারণে দরজার ভেতরের অন্ধকারে পা রাখলো। আমি সুবৃহৎ ভিডিও ক্যামেরা ডিটেক্টর মেশিনে সামনে তারপর আমাকে পেছন পেছন হেমন্ত ঠাকুরের দরজা বন্ধ করে আলোটা নিজের আলো ফোকাস নিঃশ্বাস বন্ধ হয়ে সামনের দিকে প্রকাশ করলো। আসবাবপত্র আমি একবার মাথা দাঁড়িয়ে প্রথম কয়েকদিনকে সে ক্যামেরা দিয়ে রথ করে বাড়ির সঙ্গে সংক্ষিপ্ত ইতিহাসের মাথার বেবইলার উপর একটা বিশাল বাহার মধ্যে একটা প্রাচীন নিজের সঙ্গে বাঁধ করে উপবৃত্ত তৈরি করে যাতে আর পেছনে ফিরে তাকায়। এই তবে তাদের হেমন্ত তার প্রায় গায়ে লেগে থাকে আর মাথায় ক্যামেরা বন্দি করতে থাকে তার দেখানো দৃশ্য। আমার দিকে মুখ করে হেমন্ত ক্যামেরা চালু চুপচাপ বহু পুরনো বিকাশ একবার গলা খাকারি শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। সেই প্রতিশ্রুতি মতো আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গোস্ট হান্টারের পরবর্তী পর্বে। আমি বিকাশ গার্গ আর আমার সাথে ক্যামেরায় হেমন্ত ঠাকরে। সবচেয়ে শিহরণ জাগানো মন্ত্র ফায়ার প্লেসটা খাকা সূর্যের বিশেষ অবস্থান চলছে এই অনুষ্ঠান পালন করা। নিজের হাতে ধরা জলের আলো অভ্যস্ত ভঙ্গিতে নিজের মুখের উপর ভাবে ফেলে সেদিকে মকর বলেছে। তো আজ আপনাদের নিয়ে এসেছি গ্রেটার নয়ডার বিখ্যাত হানাবাড়ি অরোরা হাউসে। আজ থেকে তবে মাত্র বছর 10 আগে এই বাড়িটি তৈরি করায় তরুণ ব্যবসায়ী সুখবীর সিং অরোরা তার সদ্য পরিণীতা স্ত্রী অমৃতাকে নিয়ে এখানে বসবাস শুরু করে। সে যে বাড়ি হয়ে ওঠার কথা ছিল সুখের বৃদ্ধ মানুষটার কেন তা আজ এই অভিশপ্ত অট্টালিকা। প্রথমেই আপনাদের সংক্ষেপে জানাবো সেই বিয়োগান্তক তো যে কথা বলছিলাম, সুখবীর অমৃতার বিবাহিত জীবন সুখের হয়। সেই প্রথম থেকেই সুখবীরের সন্দেহ ছিল অমৃতা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। বিয়ের মাত্র 2 মাসের মাথায় সেই সন্দেহের বশে সে ছুরির আঘাতে নৃশংসভাবে খুন করে অমৃতাকে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের তাগিদে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখুন পরবর্তীকালে বিচারে সুখবীরের ফাঁসি হয়। সে কথা হয়তো আপনাদের মনে আছে। বাড়ির মালিকানা যায় তার এক তুতো ভাইয়ের কাছে। এখানেই কাহিনী শেষ হতে পারত, কিন্তু 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 তারপর থেকেই এখানে শুরু হয় হন্টিং।
যেন অর্থাৎ পালন করার ভূতের উপদ্রব। বয়সের গাছ একটা সময় কারোর পক্ষেই আর এ বাড়িতে থাকা সম্ভব হয়নি। দেখতে লাগলাম, বিশেষ করে অন্তত 10 জন প্রত্যক্ষদর্শী হলফ করে বলেছে জোসেফ প্ল্যানভিলের রাতের অন্ধকারে তারা এখানে সচক্ষে দেখেছে অমৃতার দগ্ধ প্রেত মূর্তি। আব্দুল আল হাসানি। তবে সেখানেই শেষ নয়। সকলের মতো বছর দিনেক আগে বন্ধুদের সাথে বাজি রেখে এই বাড়িতে রাত কাটাতে যায় একজন সাহসী যুবক। গেস করুন পরদিন কি ঘটে। বয়স্ক লোকটা অন্ধকারের মধ্যে অস্পষ্ট দৃশ্যমান সেই বাঁশওয়ালা মৃতদেহ পাওয়া যায় সেই ঘরে, সংকেত দিল, যেখানে অমৃতার দেহে অগ্নি সংযোগ করেছিল সুখবীর। এতক্ষণ একটা মৃদু শব্দ শোনা যায়। এবার কর্কশ হয়ে দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, আর এই সব কিছু এক অভাবনীয় শুধু ভয়ের বার্তা বয়ে আনতে লাগলো। প্রবল আতঙ্কে। এবার আমি নিচু হয়ে সেই ছত্রাকের উপরেই বসে পড়লাম। এটা অদ্ভুত ভয় আমাকে গ্রাস করছে। এখানে একটা নাটকীয় বিরতি দিল সেই ভয় এই অনুষ্ঠানের নয়, এমনকি পৃথিবীর অন্যের সাথে সম্পূর্ণ। সেটা আমি সেই সেই ভয় দর্শক বিশ্বাস করতে শুরু করেছে এই অলৌকিক। আমার সে যেন আসছিল তারাদের মাঝখানের উন্মাদ শূন্য স্থানগুলোর ভিতর থেকে। বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সবুজ আগুনের নাগালে অনেক পাই। আপনাদের প্রিয় বিকাশ গার্গ বয়ে চলা সেই আপনাদের সাথে নিয়ে ঘুরবো এই কুখ্যাত বাড়িতে। বিস্তারিতভাবে দেখাবার চেষ্টা করবো কোথায় কিভাবে ঘটেছিল 10 বছর আগের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। ডানা ঝাপটা নিরাপদ। সেই সাথে আমরা খুঁজে বার করবো ছন্দবদ্ধ এই ভৌতিক কাহিনীর আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে প্রাণীর কিনা। অবয়ব আবির্ভূত এতটা সত্যি কি আজ ওই বাড়িতে ঘুরে বেড়ায় অমৃতার সুস্থ অতৃপ্ত মানুষের পক্ষে আত্মা? বোঝা সম্ভব নয়। সেই অনুসন্ধানে বরাবরের মতো আমাকে সাহায্য করবে আমাদের সুপরিচিত এই গোস্ট ডিটেক্টর বলা চলে না, পিঁপড়ে কিংবা ভ্যাম্পায়ার বাদুড়ও নয়, এমন যন্ত্রটা ক্যামেরার মৃত সামনে মানুষের পচা গলা শরীর পর্যন্ত নয়। তবে দফা হাসলো এই সব কিছুরই খানিক গোস্ট ডিটেকশন না ছাই, চুপি চুপি পুরোটাই স্রেফ ধাপ্পাবাজি। সাথে আর কি ছিল তা আমরা জেনে অনুসন্ধানী যন্ত্র আসলে তারই মস্তিষ্ক। এর মৃদু আলোয় অন্ধকার তারা শান্তভাবে উঠতে উঠতে আমাদের সামনে রহস্যময় হয়ে ওঠে। কাপড় বুনে কিছুটা সামনে পথ 3-4 হাত পরিসর কোনো ক্রমে দৃশ্য দেখলাম তাদের ডানাগুলো জালে ক্যামেরাতেও ধরা পড়ে। তারা সেই এসে আলো। পৌঁছাতেই যাত্রীদের একজন একটাকে ধরে ফেললো এবং চড়ে বসলো তার উপর। একটু আগে দেখলাম তাকে সমেত প্রাণীটা উঠে গেল সেই অন্ধকার নদীটার যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছায়। বইয়ের মধ্যে যন্ত্রের ওপরের একটা ছোট স্ক্রিন যার মধ্যে করা আছে অনির্বচনীয় কোনো নারকীয় কথা বলতে বলতে সময় বুঝে বাঁ হাতের কারসাজি কাপড় বোনা মহিলাটি ইতিমধ্যেই বাহিরে চলে গেছে। সবার অনেক আমি এবং সেই বৃদ্ধ লোকটি রয়ে গেছিলাম। দ্রুত আমি মরে গেলেও ওই প্রাণীর পিঠে চড়তে চাই দেখে কোনো রকমে উঠে দাঁড়াতে দাঁড়াতে বুঝতে পারলাম সেই আকারহীন বাঁশিওয়ালাও যেন হাতে আছে দূরে অশরীরী কোথায় উপস্থিতি মিলিয়ে গেছে। প্রমাণের আরো কিছু বলা। কেবল দুটো অদ্ভুত প্রাণী এই বাড়িতেও সে সকালে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে গেছে তেমনই একটা রূপের। আমি শিউরে উঠে বললাম, তবে সেটা ক্রমশ ওই পাগলামির মধ্যে আমি কিছুতেই যাব না। তবে না, এই প্রতারণার জন্য কিছুতেই যাব না। বিকাশের বিন্দু মাত্র সংকোচ নেই। তার বিশ্বাস লোকটা সেই মোমের ফলক এবং ব্যাপারটাই একটা কলম বার প্রকাণ্ড করে ভাওতাবাজি। খুব দ্রুত কিছু একটা আত্মা বলে লিখে কিছু আমাকে নেই। দেখা। মানুষ মরলেই সব শেষ। আমি দেখলাম তাতে লেখা আছে তোমার ঘটনাচক্রে সরাসরি জীবিকা নির্বাহের জন্য তাকে পূর্বপুরুষেরা উইলের বুকের এই ওপরে উৎসব নির্ভর চালু করতে করেছে। এটুকুই যা ভাগ্যের তুমি পরিহাস। হলে একমাত্র উত্তরাধিকারী। পোস্ট ডিটেক্টর হাতে সে আত্মবিশ্বাসী তোমার ভঙ্গিতে বিশেষ একটা ঘরে পূর্বপুরুষেরা গিয়ে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যাতে এই সমস্ত কাজটা থমকে দাঁড়ালো নির্ঝঞ্ঝাটে লোকটা। হয়। বন্ধুগণ, তোমার একটা এখানে নয় আসা, দুটো বিশেষ কারণে এই প্রথমেই অনুষ্ঠান আপনাদের এই দেখা, ঘরে নিয়ে এলাম। এবং প্রথমত আরো গোপনীয় এই ঘরেই যেসব হত্যাকাণ্ডের আচার শেষে অনুষ্ঠান অমৃতা অরোরার দেহে অগ্নি সংযোগ করে এখনো সুখবীর। সম্পন্ন করা হয়নি। দ্বিতীয়ত সেগুলো এখান থেকেই উদ্ধার হয় দুঃসাহসী যুবক পাবন ভরদ্বাজের মৃতদেহ। এটা করতে বাধ্য। পাবন ভরদ্বাজ অর্থাৎ যত বড় বন্ধুদের দায়িত্বই সঙ্গে বাজি আপনার রেখে উপর যে রাত কাটাতে এসেছিল এখানে। আমি সাধারণ মানুষ, আমি তবে এখনো আর পর্যন্ত এক আমরা মুহূর্ত এখানে কোনো এখানে থাকবো। অশরীরী উপস্থিতির ইঙ্গিত পাচ্ছি আপনার না। যা ইচ্ছা করেন। কোনো বাতাসের ঝাপটা নেই। পোশাকের ভেতর থেকে একটা লোহার আংটি আর ঘড়ি বের করল। আমার গোস্ট হান্টারের বিশেষ দুটোতেই আমার তরঙ্গের আলোয় পরিবারের কোনো প্রাচীন নড়াচড়াও প্রতীক চোখে চিহ্ন পড়ছে না। ছাপা। আর বুঝতে সবচেয়ে পারলাম, গুরুত্বপূর্ণ বিষয় লোকটা আপনারা নিজের জানেন বিশ্বাসযোগ্যতা প্রমাণ পরিবেশের করতে চাইছে তাপমাত্রা। আমার কাছে। দেখুন এই মুহূর্তে কিন্তু যন্ত্রের আমি স্ক্রিনে ব্যাপারটাকে তাপমাত্রা 22 ডিগ্রি বহু সেলসিয়াস, আগে পুরনো যা এই কাগজ সময় এই পত্র অঞ্চলে দেখেছি। রাতের স্বাভাবিক উষ্ণতা। ওই ঘড়িটা আমার এখানে ঢোকার পর থেকে গত 10 মিনিটে স্ক্রিনের এই তাপমাত্রায় কোনো পরিবর্তন হয়নি।
আমি এতেও মানলাম না দেখে বয়স্ক লোকটা মাথার দিকটা খুলে ফেলল ঘরে এবং নিজের মুখের দিকে দেখিয়ে তার সঙ্গে আমার মুখের সাদৃশ্য বোঝানোর চেষ্টা করতে লাগলো। বজায় রেখে তার সাথে আমি নিজের অজান্তেই আবার কেঁপে উঠলাম, কারণ ভেতর আমি আমি বলতেই ঘরের মেঝের দিকে ওই মুখ আসলে মোমের মুখোশ ছাড়া আর কিছুই নয়। গোস্ট হান্টারের ম্লান আলো। দাঁড়িয়ে থাকা দুটো কদাকার পশু ততক্ষণে অধৈর্যভাবে আশপাশের শ্যাওলা ছত্রাকগুলো খাচ্ছে। দেখে মনে হলো বৃদ্ধ লোকটাও প্রায় একই রকম অধৈর্য হয়ে উঠছে। দুটোর মধ্যে একটা প্রাণী আস্তে আস্তে সরে যেতে শুরু করতেই লোকটা তাড়াতাড়ি ঘুরে তাকে থামাতে গেল। হঠাৎ করে এরকম নড়াচড়ার ফলে তার মাথার উপর বসানো মোমের মুখোশটা গেল আলগা হয়ে। লো পাউডার বা স্ট্রং পেছন থেকে ঠিক বেরিয়ে এলো আসতো। তার সঠিক শোয়ের একেবারে শেষ লগ্নে পৌঁছে বুটের আঘাতে শুধু আমার এইটুকুনি মনে আছে যে সেই বিশাল পশুটা পাথরের সিঁড়িটা আড়াল করে দাঁড়িয়েছে আলোকিত তাই উপায়ন্তর না দেখে আমি সেই তৈলাক্ত ভূগর্ভস্থ নদীতে ঝাঁপ দিলাম। দর্শনে তবে যাই নদীটা কিছুটা গিয়ে একটা সমুদ্র গুহার মধ্যে ঢুকেছে। এখন আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব বাড়ির দোতলায়। কোনো কোটর থেকে হত্যাকাণ্ডের সময় টেনে সামনে নিয়ে অমৃতা আসার যেখানে আগে ছিল, পৃথিবীর গভীর ক্ষত থেকে উঠে আসা এক সেই ভয়ঙ্কর ঘটনাবলীর পুনর্নির্মাণ করতে হবে। ওখান থেকেই আমাদের শুরু করতে হবে। নারকীয় জলের মধ্যে আমি ছাপালাম। হেমন্তকে পেছনে নিয়ে ঘরের দরজা দিকে এগোলো বিকাশ। দরজার বাইরে কিছুটা গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। হেমন্ত বেরোয়নি। কে মিস্টার হাওয়ার্ড? পেছন এখন থেকে কিছুটা সে সুস্থ বোধ করছেন অস্ফুটে তো? কিছু একটা বলল। একটা অচেনা কিন্তু ভারী স্বরে। যাই হোক, আমার চেতনা ফেরল। একটা মুহূর্ত অপেক্ষা করতেই হবে। এই অবসরে হাসপাতালের বেডে শুয়ে ক্ষিপ্র হাতে পকেট থেকে ছোট্ট আইস ব্যাগ বার করে গোস্ট হান্টারের থার্মোমিটারে ডাক্তার আর নার্সদের আনাগোনা শুনিয়ে রাখলো কিছুক্ষণ। আমার শেষ অভিজ্ঞতার সেই ভয়াবহতার নিদর্শন হেমন্ত আবার পেছনে এসে দাঁড়িয়েছে। কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতে যন্ত্রটা কিছুটা তুলে ধরল কোথায় বিকাশ, আছি ডক্টর? যাতে স্ক্রিনের তাপমান আপাতত সহজেই শহরের একটা ক্যামেরায় ধরা হসপিটালে। পড়ে। এবং এই মুহূর্তে দর্শক আপনি বন্ধুরা, একদম বিপদমুক্ত। এই মুহূর্তে প্রথমবার আমরা যতখানি এখানে আশ্বাস কোনো কথাটা শুনে আমার পাওয়া উচিত অস্বাভাবিকত্ব লক্ষ্য করছি। ততটা আমি পেলাম না। আপনারা জিজ্ঞেস টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা ঘরের তাপমাত্রা এলেন হঠাৎ কোথায়? করে নেমে গেছে প্রায় আপনি কিংসপোর্ট বন্দরের 12 কাছে একটা ডিগ্রি কাঠ জড়িয়ে সেলসিয়াস ধরে এবং ভাসছিলেন। এবং সেই কয়েকজন নাবিক আপনাকে সেই দেখতে পেয়ে উদ্ধার করে শৈত্যপ্রবাহ আসলে কিন্তু আমরা আপনি মনে হয় নিজেরাও তাকে এখন ভুল অনুভব রাস্তায় করতে চলে পারছি। গিয়েছিলেন, যার ফলে পাহাড়ের মাথা থেকে সোজা পড়েন নিজের এর orange অর্থ point-এ। কি? অন্তত বরফের উপর আপনার অমৃতা কি পায়ের তবে ছাপ সেরকম কথাই বলছে। কাছে পিঠেই রয়েছে? তো তাহলে আমার ধারাভাষ্য দিতে ব্যক্তিগত দিতে বরাবরই সে কাহিনীর সাথে টাইডের অনুষ্ঠান প্রথমে মনে হয়েছিল পৃথিবীর অনেক গভীরে চলে গিয়েছিলাম। শীতের অনুভূতিটা বুঝি ওখান থেকে কিভাবে সেই কারণেই, কি ভয়ঙ্কর। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারলো আপনি জ্বরের ঘোরেও ক্রমাগত এইসব বলে গেছেন, শুধু সত্যি সত্যি একটা এগুলো কিছুই ঘটনা মৃদু নয়। ঠান্ডা হাওয়া জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখুন, রাস্তাঘাট স্পর্শ সবই করে দেখতে যাচ্ছে পাবেন, তার পিঠ। গাড়ি ঘোড়াও যাচ্ছে। এটা কিংসপোর্ট। আশ্চর্যের কিছু নেই। আপনি এখন এরকম একদম চরম নিরাপদ। জলবায়ুর শহরে রাত্রিবেলা জানলা দিয়ে আকাশ তাকিয়ে আমি শহরের মাঝখানে টিলা আর খুব অস্বাভাবিক নয়। চার চেয়ারটা দেখতে পেলাম। আর এই পরিত্যক্ত সঙ্গে বাড়ির সঙ্গে জানলা অপ্রকৃতিস্থ দরজা যেমন মানুষের মতো বসা। বলে উঠলাম, ওই চার্চটা আমার সামনে কেন? না না সেই না, রাতে এক্ষুনি আমাকে এখান থেকে নেশাগ্রস্ত সরানোর অবস্থায় ব্যবস্থা ফিরে করুন। এসে সুখবীর ল্যাচকি দিয়ে নিঃশব্দে সদর আমি দরজা খুলে। বারবার এই কথা বলে যাওয়ায় শেষ অবধি তাই। পুলিশের মতে সে আমাকে কোনো সরিয়ে দেওয়া হলো পরিকল্পনা আর্কহামের করেই সেন্ট কিন্তু মেরিস এসেছিল, হসপিটালে। কারণ তার সাথে ছিল আর্কহামের বড়সড় একটা পাগলাগারদের মাংস কাটা লাগোয়াই ছুরি। হসপিটাল। এবারে এখানকার আমরা যে ডাক্তাররা সিঁড়ি দিয়ে ওদের মতো উঠছি, একগুঁয়ে নয়। সেই সিঁড়ি দিয়েই পা এরা টিপে আমার টিপে কথা দোতলায় বিশ্বাস ওঠে করছে সুখবীর। এবং আমাকে আশ্বাস দিয়েছে যে পায়ে পায়ে সিঁড়ির দিকে এগুলো পাগল হয়ে যায়। বলতে বলতে কিছুদিন পরে আবার আমি একটু ছড়াও ফাঁকা পেয়ে লাগলো। গেলাম। এদিক ওদিক এবার ঘোরার স্বাধীনতা ছিল আমার। দুটো কারণ। ওই ডাক্তারদেরই একজন মিস প্রথমত, ক্যাথলিক ইউনিভার্সিটির শীত লাইব্রেরি হাতটা থেকে কাঁপছে। নির্জনমিকন বইটা খুঁজে পেতে সাহায্য ভুল করেছিল। নয়, কারণ সেই আমাকে বলেছিল আমার ঘটনাটা প্রদর্শিত নাকি অঙ্ক এক ধরনের সাইকোসিস। 12 ছেড়ে আর ওঠেনি। মাথার মধ্যে জমে থাকা বহু শতাব্দীর বহু প্রজন্মের শরীরে কি স্মৃতি কোনোভাবে আটকা পড়েছে ঠান্ডা হাওয়ার projection। একটা স্তর। এরকম রোগী সে আগেও প্রচুর দেখেছে। একজনের দ্বিতীয়ত, নামও উল্লেখ করেছিল সেই ডাক্তার, বাতাসে ভাসছে ওয়াল্টার কিলম্যান। একটা মৃদু ডাক্তার আমাকে বারবার বলেছিল আমার মন থেকে এসব দুঃস্বপ্নের কথা চিরতরে মুছে। সকালে পাইনি, কিন্তু আমি পারি এরকম। এরকম পোড়ো বাড়ির কোনো কোনায় ইঁদুর, আপনারা বেড়াল বলুন, বা অন্য কোনো ছোট এরকম অভিজ্ঞতা কি মুছে ফেলা সম্ভব? মোটেই অসম্ভব নয়। দিনের বেলা যদি বা ভুলে থাকতে নিজের পারি, মনেই হাসলো বিকাশ। রাতে চোখ বন্ধ করলে কেবল অন্য কেউ হলে প্রক্রিয়ার এই একই সামান্য খেয়ালেই হয়তো ভয়ে ঘেমে নেই একসা হতো, কিন্তু সে বইয়ের বিকাশ যে অধ্যায়টা সেই বাড়িতে বসে অন্য পড়েছিল, ধাঁচলে পর। সেটা অবশ্য অনেকবার হেমন্তেরও খুব তারিফ নাম। করতে হয়।
বিন্দুমাত্র না ভালো পারিয়ে ক্যামেরা যতটুকু ব্যান ব্যান উঠছে সেও তা দিয়ে রহস্য সমাধানের আশায় থপ আওয়াজ পাতা উল্টা বিকাশ শুনতে পাচ্ছে নিজের ঠিক পেছনে আব্দুল লাল হাজার লিখছেন। পায়ের আওয়াজের কথাটা খেয়াল হতে বিকাশ একটু ভ্রু কোঁচকাল। গুহাগুলোতে হেমন্তকে সে বহুবার বলেছে নিঃশব্দে চলাফেরা করতে। যা চোখে দেখলে এবারে আমরা দোতলায় উঠে এসেছি, পারবে না। যেমন সে রাতে উঠে এসেছিল সব। এখন আমরা কমন স্পেসে দাঁড়িয়ে পুলিশের কাছে অপরাধীর দেওয়া বয়ান অনুযায়ী আমাদের ঠিক বাঁদিকের ঘরেই ছিল অমৃতা। প্রাচীন লেটস অ্যাজিউম মানুষ সুখবীরের সাথে আমরাও এখন সেই ঘরে ঢুকছি যারা চুপিসারে। মানুষের মতো হলেও ঠিক মানুষ থার্মোমিটারের অঙ্কের দিকে তাকিয়ে শয়তান। চমকালো বিকাশ। তাদের আসল উদ্দেশ্য কেবল তাদের শয়তান চোখের সামনেই নাম মাটিতে মিশিয়ে দেওয়া। বিগ্রহ পৃথিবীর মাটি হয়ে তারা পুষ্টি যোগায় সমাধি কীটদের। ধীরে ধীরে এই ঘরের পচন ভেতরটা এবং বিকৃতির ফলে সত্যি নতুন আরো এক ধরনের জীবন সৃষ্টি হয়। যদিও কেন তখন তারা পরিণত ব্যাখ্যা হয় তার কাছে নেই। বিচিত্র এক প্রাণীতে। তা না থাকলে ফুলে ফেঁপে এই সুবর্ণ সুযোগ বিশাল হাতছাড়া করা হয়ে চলে না। সংক্রমিত করে পৃথিবী। দেখুন দর্শক বন্ধুরা, ঘুমিয়ে থাকা থার্মোমিটারের তাপমান এখন পশুদের 9 ডিগ্রি। ছোট্ট ফাটল যেখানে হ্যাঁ, মাত্র যথেষ্ট, সেখানে 9 ডিগ্রি করা হয় সেলসিয়াস। বৃহৎ গহ্বর। তাহলে আর যাদের বুকের তাহলে উপর কি অমৃতা আমাদের সাথে দাঁড়ানোর ঘুরছে? কথা, তারা হঠাৎ আরো কি মনে পড়ে যাচ্ছে কিংবা ছুরি হাতে সুখবীরকে এ ঘরে ঢুকতে দেখে উল্টো দিকে দরজা দিয়ে কিভাবে পাশের ঘরে পালিয়ে গেছিল সে? এর পরের বিবরণ তেমন স্পষ্ট নয়, যদিও শেষ রক্ষা হয়নি। একটা ইঙ্গিত করতে চেয়েছেন বটে। পাশের এই ঘরেই তাকে ধরে ফেলে সুখবীর। পুরো ছুরি দিয়ে করতে পারলাম, উপর জোপড়ি আঘাত করতে থাকে। কোনো এক বয়ে চলেছে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে অমৃতা এই ঘর থেকে ছুটে পেল। সেই নদীতে সবার করে স্ক্রিনে এখন দেখাচ্ছে পৌঁছে যাওয়া যায় 8 ডিগ্রি। সৃষ্টির আদিতে মরুকে যা খুশি হোক। সম্মুখে আবার কমন স্পেসে বেরিয়ে এলো বিকাশ। বিশেষ উৎসব পালনের মাধ্যমে বাঁচার তাগিদে আহত অবস্থাতেই সে দৌড়ে নিচে নামতে থাকে এই সিঁড়ি দিয়ে। এগুলো সিঁড়িকে গেলাম বলতে সবটা চেনা লাগছে বটে। সিঁড়ির মাথায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল বিকাশ। সারবদ্ধ মানুষের আগে কোনো মন্ত্র তো সেদিন আমি শুনিনি। তবুও সিঁড়ির মাঝ বরাবর তারা সবাই ছিল নিস্তব্ধ। গ্লো পাউডারের একটা ক্ষীণ আবহ, ভয়ানক রকম নিস্তব্ধ। সবই এই ঠান্ডা হাওয়ার কাছে একটা বিশেষ পদ্ধতিতে সারি বেঁধে দাঁড়ায় তারা। যাই হোক, ভাগ্য ভালো, একে অপরের সঙ্গে মোটেই ভেস্তে যায়নি তার প্ল্যান, বরং একটা স্তরের উপর আরেকটা সে স্তর। নিজেও হয়তো তার এত উপর সুচারুভাবে ব্যাপারটা ঘটাতে এইভাবে পারত। তাদের শরীরগুলো একে অপরের সঙ্গে মিশে দেখতে পাচ্ছেন একটা বিশাল আমাদের সামনের সিঁড়িতে একটা লাল আলোর ঘূর্ণি যা যা মিলিয়ে গেল। প্রস্থ, উচ্চতা, আর কিন্তু সময়, সব অমৃতার রকম উপস্থিতি মাত্রা রক্ষার প্রমাণ ছাড়িয়ে পাচ্ছি আমরা। বেড়ে উঠতে থাকে সেই সে আছে যোগরথ, আছে হয়তো মহান লক্ষ্য রেখেছে আমাদের উপর। দিন দেবতা। মানুষ তবু আমরা এগোচ্ছি। প্রাণ সৃষ্টির আগে থেকে জেগে আছে সে স্নায়ু শক্ত রেখে চেহারা আপনাদের শুভকামনা সাথে থাকলে এবং অচিন্তনীয় আমাদের কোনো অমঙ্গল হবে না। মনের গভীরতম এবং অন্ধকারতম প্রকোষ্ঠে লুকিয়ে রাখা যেন কোন নিষিদ্ধ আকার। আমার শিরদাঁড়ায় শিহরণ নিচতলার কমন স্পেসে, অর্থাৎ সেদিন সেই উৎসবে আসলে এক আদিম দেবতাকে জাগানো হচ্ছিল। তার সাথে পাল্লা দিয়ে আমার পূর্বপুরুষ ছিল সেই দেবতার পুরোহিত। বাতাসে ইতস্তত পাকশাক খাচ্ছে ধুলো আর গ্লো পাউডারের সঙ্গে। আমি ছিলাম সেই উৎসবের হেমন্ত বোধহয়। এবার একটু আমি আবার চোখ রাখলাম বইয়ের পাতায়। শুটিং চলার সময় তার কথা বলার উপায় নেই। 100 বছরে কিছু বলতে একবার পারছে না। অনুষ্ঠিত হয় এই ভয়াল নিয়ে এসেছে একেবারে গায়ের উপর। যাতে আগামীতেও সেই দেবতার ওটা পুজো চালু শুনতে পারলে থাকে বাঁচা যায়। তা সুনিশ্চিত করতে দাঁতে দাঁত চেপে বিকাশ শুরু হয়েছে। 100 বছর তলার এই জায়গায় এসে সেই শেষবারের মতো আঘাত আনে সুখবীর। দেওয়া হয় গুরুতর জখম অমৃতা সেই ঘরে গিয়ে লুটিয়ে পড়ে। একবার প্রথমেই যেখানে ঢুকেছিলাম আমরা। হ্যাঁ, সেদিন রাতে নীরব জনসমুদ্র একটাই মন্ত্রে আন্দোলিত হয়েছে। নৈশ্বর এই ঘরেই
আর এই ঘরেই শেষে মৃত্যু হয় অমৃতা। বিশেষ কোনো শব্দ নয়, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সমস্ত শব্দের অনুপস্থিতি মৃতদেহে পেট্রোল ঢেলে সেই জ্বালিয়ে দেওয়ার দেবতাকে চেষ্টা করে সুখবীর। আর কিন্তু সেদিন কি সত্যি জেগেছিল এর মধ্যে? হাওয়ায় যদি হয় তাহলে আমি ফিরলাম কি করে? আলো নিতান্ত কম। বইয়ের দিকে তাকা, দেখতে না পেয়ে মেঝেতে পড়ে থাকা খোলা কোনো একটা পাতাটা বস্তুতে সেখানেই শেষ মুখ্য হয়ে গেছে। হোঁচট খায় বিকাশ। আমার মাথাটা ঝিমকে ধরাশায়ী হয় একেবারে উল্টো দিকে। হাত থেকে ছিটকে পড়ে নিভে যায় কাঁপা গোস্ত। কাঁপা হাতে পাতা উল্টানোর চেষ্টা করলাম। গ্লো পাউডারের আমার সামান্য কানে ছটায় ঘরের অন্ধকার শব্দ কিছু মাত্র আসছে। কাটে। সব সেই কিছু অন্ধকারে যেন ভীষণ কোনো ক্রমে ভীষণ উঠে রকম বসল বিকাশ। হাতরে হাতরে গোস্ট হান্টারটা খুঁজে পেয়ে তার আলোর সুইচটা টিপে দিল। 100 বছর পিছিয়ে যাওয়া হয়েছে। পতনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাধের জন্য। আলোটা তপ করে কাঁপছে। ওঠে আদিম দেবতা সেই আলোতেই সামনের বস্তুটা শরীর নিরীক্ষণ করার চেষ্টা করল সে। এ কি? এ পৃথিবীর সব অপরাধীর কাছে মানুষের দেহ। অপরাধও এক ধরনের উৎসব। তাই চাইলেই কি সব উৎসব ছাড়া তো এখানে আর কেউ ছিল না। একেবারে নিশ্চয় দেহে প্রাণ আছে তো। কাঁপা কাঁপা আলোয় মুখটা দেখতেই বিকাশের গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ভূপতিত মানুষটি আর কেউ নয়, ক্যামেরাম্যান হেমন্ত ঠাকরে। তার বিস্ফারিত মৃত দুটো চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সহকর্মীর দিকে। তীব্র ত্রাসের মধ্যেও দ্রুত কাজ করছে বিকাশের উত্তপ্ত মস্তিষ্ক। হেমন্ত এই ঘর থেকে বেরোতেই পারেনি। এখানেই মৃত্যু হয়েছে তার। সম্ভবত নিদারুণ আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তাহলে এতক্ষণ কে বিকাশকে ছায়ার মতো অনুসরণ করেছে? একতলা থেকে দোতলায় এবং সেখান থেকে আবার নিচে। এই মুহূর্তে কে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে হেমন্তের মৃতদেহের পাশে, সামান্য কিছুটা দূরে। আততায়ীর ছুরির মতোই তীক্ষ্ণ শৈত্য প্রবাহে জমে যাচ্ছে অস্থি মজ্জা। তীব্র পুঁতি গন্ধে রুদ্ধ হয়ে আসছে শ্বাস। বাতাসে ঝড়ের মতো উঠছে স্বয়ংপ্রভ চুল। তবু তারই মধ্যে কোনো মতে নিজের যন্ত্র সামনের দিকে তুলে ধরল অসম সাহসী গোস্ট হান্টার বিকাশ গড়। যখন যন্ত্র এবার জবাব দিল, শেষবারের মতো কেঁপে উঠেই নিভে গেল তার মৃদু আলো। কিন্তু সেই এক লহমায় অস্পষ্ট হলেও একটা ঝলসানো অবয়ব, পুড়ে কালো চামড়া, পলকহীন দুই চোখে অস্বচ্ছ দৃষ্টি, আর দগ্ধ সংকুচিত ঠোঁটের ফাঁকে সারি সারি দাঁত। বিপদের ওপরে যত আলোই আপনি ফেলুন না কেন, একটা বিপদ ঠিক অন্ধকারেই রয়ে যাবে। যে বিপদ আপনার একেবারে পেছনে এসে দাঁড়িয়েছে।